দেখুন, শুরুতে দুটো ডিসক্লেমার দিয়ে নিতে চাই। এক নম্বর হচ্ছে, আমি পাঁড় আর্জেন্টিনা সমর্থক। এমন আর্জেন্টিনা সমর্থক যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে বিশ্বকাপ জিতলেও আমি খুশি হই, আবার 90-তে বা 88-তে 82-তে ব্রাজিল সুন্দর ফুটবল খেলে বাদ পড়ে গেলেও আমি খুশি হই। মানে বুঝতেই পারছেন কতটা নির্বোধ এবং গোয়ার টাইপের আর্জেন্টিনা সমর্থক। এর সঙ্গে আরেকটা ডিসক্লেমার হচ্ছে যে আমি খুব মৌসুমী সমর্থক। ফুটবল নিয়ে খুব বিস্তারিত গবেষণা কখনো করি না, খুব ফলো করি না। হ্যাঁ, 2010 পর্যন্ত রেগুলার লা লিগাটা দেখতাম। এই বলতে পারেন আমার ফুটবল অভিজ্ঞতা। এখন এরকম একটা লোক যে কিনা আর্জেন্টিনার পার্ট সাপোর্টার এবং খুব নিয়মিত ফুটবল ফলো করে না, সেখানে ব্রাজিলের পতন নিয়ে দুশ্চিন্তা করতে আসছে। এখন এই প্রশ্নটার জবাব আমি না দিয়ে আমি একটু সিজার মেনোত্তির মুখ থেকে, মানে তার বলা কথা বলতে চাই। গত বছর নভেম্বরে ব্রাজিল যখন আর্জেন্টিনার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ হেরে গেল, ওটা ছিল ব্রাজিলের নিজের মাটিতে প্রথম কোনো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ হারা, পুরো ইতিহাসে, এই 100 বছরের ইতিহাসে প্রথম। এবং ওই ঘটনাটাকে একটা সিম্বলিক হিসাবে দেখা হচ্ছিল যে ব্রাজিল সাম্রাজ্যের পতন ঘটল আজকে। 7-1 ম্যাচেও 2014 ওটাতেও পতন মনে হয়নি, পতনটা হয়েছে আজকে। এরপরে আরও কিছু ঘটনা ঘটছে, সেগুলো আলোচনা করব। কিন্তু ওই দিন মেনোত্তিকে এক ব্রাজিলিয়ান সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, সেটা পত্রিকায় এসেছে, যে আপনার কেমন লাগছে আজকে, এটা তো ব্রাজিলের একটা আলটিমেট ফল। তো মেনোত্তি তখনও বেঁচে, মেনোত্তি বলছিলেন যে একজন আর্জেন্টাইন সমর্থক হিসাবে, সাবেক আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী কোচ হিসাবে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আর্জেন্টিনা প্রথম ব্রাজিলে গিয়ে ব্রাজিলে হারায় আসছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে, ভালো লাগছে। কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমি তো শুধু আর্জেন্টাইন কোচ বা সমর্থক হিসাবে নিজেকে ভাবি না, আমি একজন ফুটবল ভক্ত। তো সেই জায়গা থেকে আমার কাছে দুটো ভয়ানক ব্যাপার মনে হচ্ছে। এক হচ্ছে লাতিন আমেরিকান ফুটবলের কপালে খুব বড় একটা দুর্দিন গণায় আসতেছে বলে মনে হচ্ছে, আর একটা হচ্ছে সারা বিশ্বের ফুটবলে একটা ক্রাইসিস আসতেছে, কারণ ব্রাজিলিয়ান ফুটবলের পতন হচ্ছে। এই হচ্ছে আমারও আজকের আলোচ্য প্রতিপাদ্য, যে ব্রাজিলের ফুটবলের পতন হলে কেন সারা পৃথিবীর ফুটবল বিপদে পড়বে, কেন লাতিন আমেরিকান ফুটবল ধসে যাবে। এই দুটো জিনিস আমরা পরে আলোচনা করব। আগে একটু আলোচনা করি যে ব্রাজিলের ফুটবলের পতন বলতে আমরা কি বোঝাচ্ছি। ব্রাজিলের ফুটবলের পতন মানে এই না যে ব্রাজিল এত বছর ধরে বিশ্বকাপ জেতে না। বিশ্বকাপ না জিতে এর আগেও ব্রাজিল 24 বছর পার করেছে, কিন্তু তখন এরকম কোনো কথা কখনো হয়নি যে ব্রাজিলের ফুটবল পতন হয়ে গেছে, ব্রাজিলের সাম্রাজ্য শেষ হয়ে গেছে। এরকম কথা হয়নি। না হওয়ার কারণ ছিল, কারণ তখন ব্রাজিলের অসাধারণ সব দল ছিল। ধরেন 82-র কথা যদি বলেন, 82-তে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি, ব্রাজিলের খরা প্রলম্বিত হয়েছে। কিন্তু 82-র যে টিমটা, সক্রেটিস জিকোদের যে টিমটা, ওই টিমটাকে শুধু ব্রাজিলের না, সারা পৃথিবীর সবচেয়ে কোয়ালিটি এবং সবচেয়ে ভালো ফুটবল টিমগুলোর একটা বলা হয়। ফলে তারা বিশ্বকাপ জেতেনি, এটা বড় কোনো কনসার্ন ছিল না। এরপর 90-তে যখন ম্যারাডোনার কাছে ফ্রিকভাবে হেরে ব্রাজিল বিদায় নিল, কিন্তু ব্রাজিল ওয়াজ কনভিন্সিং, ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলছিল, তাতেও মনে হয়নি যে ব্রাজিলের পতন হয়ে গেছে। মানে একটা দল ট্রফি ছাড়া একটা লম্বা সময় কাটাতে পারে। এখনকার প্রজন্মের দর্শকরা যদি ভাবেন যে এই যে 2002 থেকে টানা 2014 পর্যন্ত আর্জেন্টিনা ভালো ফুটবল খেললো কিন্তু ট্রফি জেতেনি, কখনো মনে হয়নি আর্জেন্টিনার ফুটবল শেষ হয়ে গেছে। কিন্তু 90-তে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পরেও মনে হয়েছে যে আর্জেন্টিনার ফুটবল ইন ডেঞ্জার, কারণ ম্যারাডোনা ছাড়া ওই টিমে কিছু ছিল না। সেরকম একটা অবস্থায় বা তার চেয়েও শোচনীয় একটা অবস্থায় ব্রাজিল এখন এসে দাঁড়িয়েছে। 2010 পর্যন্ত যদি বলেন, ব্রাজিল কনভিন্সিং ফুটবল খেলছিল, বিশ্বকাপ জিতুক চাই নাই জিতুক, ব্রাজিল যে টিম সেট আপ ছিল তারা কনভিন্সিং ফুটবল খেলছিল। মনে হচ্ছিল যে কোনো সময় এই দলটা বিশ্বকাপ জিততে পারে, বা বিশ্বকাপ না জিতুক, কোপা আমেরিকা জিতছিল, তারা একটা প্রসেসের মধ্যে ছিল, তাদের দলে বড় বড় তারকা ছিল, ফলে ওই কথা আসে নাই। এমনকি নেইমারের উপস্থিতিতে 2014 পর্যন্তও এটা মনে হয়নি যে ব্রাজিল শেষ হয়ে গেছে। নেইমার যতক্ষণ খেলতে পেরেছেন ততক্ষণ ব্রাজিল কনভিন্সিং ছিল। কিন্তু প্রথম ধাক্কাটা ব্রাজিল খেলো, যেটা আর কি ব্রাজিলের জন্য শকিং ছিল, যে জার্মানির বিপক্ষে নেইমারহীন ব্রাজিল 7-1 গোলে হেরে গেল সেমিফাইনালে 2014। এটাকে আমরা সাধারণরা ধরে নিলাম যে ওয়ান অফ একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মারিও জাগালো ওই ঘটনাটাকে তখনই আইডেন্টিফাই করেছিলেন
জাগালো বলছিলেন যে এই ঘটনার থেকে আমাদের একটা জিনিস সতর্ক সংকেত বুঝতে হবে, যে নেইমার ছাড়া এই টিমে ব্রাজিলের জন্য জীবন দিয়ে দেওয়া খেলোয়াড় আপনি পাবেন না। কেন বলেছেন সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। 5টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে, যেখানে জাগালোর ওই পয়েন্টটাও এসছে যে কি কি কারণে ব্রাজিল এখন এই অবস্থায় গেছে। তার ভিতরে একটা ওই সময় জাগালো বলেছিলেন যে এই খেলোয়াড়টা ডিটাচড ফ্রম আর্জেন্টিনা, ডিটাচড ফ্রম ব্রাজিল, একমাত্র নেইমার ছাড়া বাকিরা কেউ অতটা ওন করে না ব্রাজিলকে। এটা একটা ক্রাইসিস, কিন্তু ক্রাইসিস কেবল তখন আইসবার্গের মাথাটা দেখা যাচ্ছিল। এরপরে দিন গেল আর আমরা দেখতে পেলাম যে নেইমার খুব ইরেগুলার। নেইমার যখনই মাঠে থাকছেন না তখনই ব্রাজিল একদম ছন্ন ছাড়া, মানে একটা হলুদ জার্সি পরা কোনো একটা পাড়ার দল খেলছে বলে মনে হচ্ছে। মানে ধরেন এখন ব্রাজিলের যে দল, এ দলে কি তারকার অভাব আছে? রদ্রিগো, ভিনি, তারপরে আরও কারা কারা তরুণ খেলোয়াড়, আমি সবাই ভালো করে চিনি না, আমি যেহেতু লা লিগা এখন আর ওইভাবে ফলো করি না, কিন্তু স্টার্স দেখে বুঝি যে দে আর সুপারস্টার। দে আর অলরেডি এই 18-22 বছরে তারা অলরেডি বিকাম সুপারস্টার। তারা অনেক কিছু জেতাচ্ছে, রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক করছে, অমুক করছে তমুক করছে। কিন্তু ব্রাজিল দলে এসে তাদের অবস্থা দেখেন, এই কোপা আমেরিকায় খেলা দেখেন, মানে মনে হচ্ছে যে তারা কিছুই পারছে না, সাধারণ একটা পাস দিতে পারছে না, পরস্পরের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আরও দুটো সিম্বলিক ঘটনা ঘটলো এর মধ্যে, যেটা অলরেডি বলে ফেলেছি, যে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা হারলো কোয়ালিফাইংয়ে, ওটা ছিল ব্রাজিলের ইতিহাসে প্রথম বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে কোনো হোম ম্যাচ হারা। এরপরে কিছুদিন আগে যেটা ঘটলো, যে প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করতে পারলো না ব্রাজিল দল। এটাও খুব অশনি সংকেত হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে এর ফলে বোঝা গেল যে ব্রাজিলের পাইপলাইনের অবস্থাও খুব খারাপ, মানে জুনিয়র টিমগুলোর অবস্থাও খুব খারাপ। এখন এই পুরো ঘটনাটা একটা সিদ্ধান্তে মোটামুটি ফুটবল বিশ্লেষকরা চলে এসেছেন যে ব্রাজিলের একটা মহাপতন ঘটছে। সেই মহাপতনটা নিয়ে নানা রকম আলোচনা চলতেছে। আমি যেহেতু নিজে ফুটবল বিশেষজ্ঞ না, আমি গত কয়েকদিন ধরে গোটাগুটি করছিলাম যে আসলে এগুলো নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন। আমার মুখ থেকে কথা বিশ্বাসযোগ্য হবে না আমি জানি, এই জন্য আমি বিশেষজ্ঞদের মতামত পড়ছিলাম। তো আমি দেখলাম যে গত নভেম্বর থেকেই যখন আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটা হারলো, ওই খুব ব্যাড টেম্পার্ড একটা ম্যাচ ছিল, ওই ম্যাচটা হারলো, তারপর থেকেই এই আলোচনাটা খুব হালে পাওয়া পাইছে, বাতাস পাইছে যে কেন ব্রাজিলের পতন হচ্ছে। এটা নিয়ে তারা সাবেক ফুটবল স্টারদের ইন্টারভিউ করছে, বড় বড় পত্রিকা, বিবিসি করছে, গার্ডিয়ান করছে, ব্রাজিলের বড় পত্রিকাগুলো করছে, সবাই করতেছে। আপনি এমন কোনো একটা মিডিয়া খুঁজে পাবেন না যেখানে এইটা নিয়ে একটা গবেষণামূলক লেখা পাবলিশ হয়নি, যেখানে এই কারণ খোঁজার চেষ্টা হয়নি। তো সেখানে যে কারণগুলো খোঁজা হয়েছে, আমি কালকে অন্তত গত 3 দিনে অন্তত 20টা এই জাতীয় প্রবন্ধ পড়েছি। তো কেউ 3টা কারণ বলেছেন, কেউ 4টা কারণ বলেছেন, কেউ 5টা। তো আমার কাছে সব মিলে 7টা কারণ মনে হয়েছে যে এই 7টা কারণ উল্লেখযোগ্য। একবারে প্রথম যে পয়েন্টটা সবাই বলেছেন সেটা হচ্ছে হোম গ্রোন অথবা হোম অ্যাটাচড ফুটবলার এই টিমে নাই, নেইমার ছাড়া। নেইমার যেহেতু রেগুলার না এবং অনেকটা নেইমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ফলে বাকি যারা আছেন এদের ভিতরে ভিনি, রদ্রিগো, কেউ ক্যারিয়ার শুরু করেছে ব্রাজিলে, কিন্তু এরা নিজেদেরকে এত বেশি ইউরোপিয়ান বলে মনে করা শুরু করেছে যে এরা হোম অ্যাটাচড না। এরা ছুটি ছাটা কাটাতেও ইয়েতে আসে না, আপনার ব্রাজিলে আসে না। আজকেই সকালে বের হওয়ার সময় এন্ড্রিকের একটা কথা দেখছিলাম। সে বলেছে যে এই যে চ্যাম্পিয়ন্স লিগ খেলে জিতে আসলো আমাদের দলের কয়েকজন খেলোয়াড়, ওদের তো ছুটি পাওনা ছিল, ওরা ছুটি না নিয়ে দেখেন জাতীয় দলের হয়ে খেলতেছে। মানে এন্ড্রিক একটা বাচ্চা ছেলে, ওর কনসেপ্টটা আপনি চিন্তা করেন। কোনো লাতিন ফুটবলার আজ পর্যন্ত এই কথা বলছে বা এই প্রসঙ্গ তুলতে পারে, এটা আপনি কল্পনা করতে পারেন? ছুটি কিসের? মানে ন্যাশনাল টিমের খেলা, সেখানে ছুটি কাটানোর সুযোগটা কোথায়? আপনি প্রয়োজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছুটি নেবেন, আপনার কাছে ওই 5 স্টার জার্সির গুরুত্ব সবচেয়ে বেশি, আপনার পুরো ক্যারিয়ারের চেয়ে ওইটার গুরুত্ব বেশি। এই ব্রাজিলের খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে চার্টার্ড বিমান ভাড়া করে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে গেছে। তারা ছুটির কথা চিন্তা করতে অনেক দূরের কথা। চাঁদা তুললে, রিভালদো সেটাতে নেতৃত্ব দিছিলেন, চাঁদা তুলছিলেন, তুললে সবাই মিলে এসে গেছিল, কনফেডারেশন টাকা দিতে চাচ্ছিল না, ব্রাজিল কনফেডারেশন। রিভালদো টাকা কালেকশন করে টাকা দিয়ে চার্টার্ড বিমান নিয়ে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে গেছিলেন।
আর সেই দলের একটা জুনিয়র ছেলে, বাচ্চা একটা ছেলে, সে বলতেছে যে ওদের তো এখন ছুটি কাটানোর কথা ছিল, তা না করে আমরা কোপা খেলতে আসছি, দেখছেন আমরা দলের কত ভালোবাসি। মানে কেমন যেন তারা ব্রাজিলের করুণা করছে, এতটা ডিটাচড এবং এতটা প্যাশনলেস এরা। এই নাম্বার ওয়ান পয়েন্ট তো হলো। এরপরে 2 নম্বর পয়েন্ট হিসাবে সবাই যেটা বলেছেন, ইভেন মারিও জাগালো এই কথা নিয়ে কথা বলেছেন, যে নিজস্ব কোচ নেই। ব্রাজিলের যদি আপনি এখন দেখেন, তারকা আছে সারা পৃথিবীতে, ইউরোপে অনেক তারকা আছে, অনেক পারফর্মিং ফুটবলার আছে, কিন্তু প্রধান ক্রাইসিস হচ্ছে গত 10 বছর ধরে আপনি ইউরোপের স্ট্রাকচারে বা পৃথিবীর কোথাও ব্রাজিলের কোনো কোচকে বড় কোনো পদে দেখবেন না। এমনও ঘটনা ঘটেছে যেটা মাঝে টানা 2 মৌসুম পৃথিবীর শীর্ষ 10 লিগের কোনো ক্লাবে ব্রাজিলের কোনো ক্লাব নেই, কোচ নেই। এমনকি ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলো, সান্তোস বা এরকম ক্লাবগুলো গত 3-4 বছর ধরে বিদেশি কোচ দিয়ে চলছে। যে ব্রাজিল ছিল একসময় কোচ উৎপাদনের কারখানা, আলবার্তো পাহেরা থেকে শুরু করে জিকো, মারিও জাগালো, দুনিয়া কাঁপানো স্কলারি, দুনিয়া কাঁপানো সব কোচ ব্রাজিল থেকে উঠে আসছে। সেই ব্রাজিলের আজকে একজন কোচও নাই, কোথাও কোনো ফেমাস দলের দায়িত্বে কোনো ব্রাজিলের কোচ নাই, এবং স্ট্রাকচারে, ঘরোয়া স্ট্রাকচারেও কোনো দেশি কোচ নাই যার হাতে দায়িত্ব দেওয়া যায়। ফলে কি হচ্ছে, তাদেরকে এখন এখন তারা এমনও ভাবছিল এর মাঝে যে আনচেলত্তিরে এনে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হবে। এটা খুব হাস্যকর একটা চিন্তা না? ব্রাজিল আর্জেন্টিনার মতো দল, বিদেশি একটা ক্লাব করছে, এসে বুঝবে কিছু, চালাতে পারবে? আনচেলত্তি সারা বছর এক টিম নিয়ে খেলে অভ্যস্ত, আর এখানে 3 মাসের মধ্যে আপনাকে স্বদেশ প্রেম দিয়ে শুধু উদ্বুদ্ধ করে একটা দলকে বিশ্বকাপ জেতাতে হবে। তো আপনার নিজের মধ্যেই ব্রাজিলিয়ান না, আপনি আপনি দেশপ্রেম তাদের ভিতরে কিভাবে জাগাবেন? এটা হয় না। আপনাকে হোম কোচ লাগবে। সেই হোম কোচ তৈরি করার কোনো প্রসেস ফুটবল ফেডারেশন নাই। নাম্বার 3, ব্রাজিলের যে সুপারস্টাররা এখন থাকার কথা ছিল, এখন টিমটা কি হওয়ার কথা ছিল একটু কল্পনা করেন। এখন টিমটা খেলার কথা ছিল হচ্ছে পাতো, নেইমার এরকম, বা ইভেন এখন রবিনহো হয়তো এই দলের সিনিয়র খেলোয়াড় থাকতে পারতো না। কেন এই তারকারা নেই? এবার তো নেইমারেরটা বুঝলাম ইনজুরি, নেইমারের ফিটনেসের প্রবলেম, বাকিরা কেন নেই? একটা জেনারেশন গ্যাপ কেন? এখন কেন সব 20-22-18-19 বছরের বাচ্চারা খেলছে? কারণ হচ্ছে একটা বড় জেনারেশন ড্রাগ, নাইট লাইফ এইগুলোর কারণে হারায় গেছে ব্রাজিলের। এই জেনারেশনটা না থাকার ফলে ব্রাজিলের একটা জেনারেশন গ্যাপ হচ্ছে। মানে রোনালদিনো পরে যে জেনারেশনটা এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল, তারা আসলে ড্রাগ করে হারায় গেছে। ফলে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে একটা। ব্রাজিল সেই জেনারেশন গ্যাপটা কাটায় উঠতে পারতেছে না। ইভেন বর্তমান খেলোয়াড়দের অনেকের বিপক্ষেও এই অভিযোগ আছে, এবং ব্রাজিলের মোটামুটি এটা প্রতিষ্ঠিত যে 2002-এর লিজেন্ড জেনারেশনের পরে কেউ মোটামুটি এস্টাবলিশমেন্ট পেলেই নাইট লাইফ আর ড্রাগ তাকে শেষ করে দিচ্ছে। এর মধ্যে দানি আলভেস জেলে আছেন, বা এরকম অনেকেই জেল খাটতেছেন, করতেছেন। তো এই ঘটনা খুব রেগুলার, এটা তাদের ফুটবলকে খুব বিপদে ফেলছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে সাবেকদের বিচ্ছিন্নতা। লিজেন্ডরা ব্রাজিলের ফুটবলে শুধু 90-র দশকে যতজন লিজেন্ড এসেছেন, তারা যদি কোনো না কোনোভাবে ব্রাজিলের ফুটবলের সঙ্গে ইনভলভ থাকতেন, তাহলে ব্রাজিলের ফুটবল মানে কোনোভাবেই পতনের শব্দও শোনা যেত না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিলের রোনালদো ফেনোমেনন থেকে শুরু করে কাফু, কার্লোস, কেউই ফুটবলের সঙ্গে নেই। একমাত্র 90 দশকের তারকা দুঙ্গা, উনি 2বার কোচিং করাইছেন। এছাড়া আপনি কাউকে ফুটবলের ত্রিসীমানায় খুঁজে পাবেন না। শুধু ফুটবলের সঙ্গে নেই তাই না, তারা কোনোভাবে সাপোর্টিভ কোনো রোলেও নাই। আর্জেন্টিনার খেলা হলে দেখবেন ম্যারাডোনা যতদিন বেঁচে ছিল গ্যালারিতে ছিল, পাগলামি করতো, মাতলামি করতো, কিন্তু গ্যালারিতে থাকতো। আর্জেন্টিনা প্রতিটা ম্যাচে গিয়ে হইচই করতো। এছাড়া আপনি দেখবেন আর্জেন্টিনা যখন বিশ্বকাপ খেলে, সরিন থেকে শুরু করে আর্জেন্টিনার যত খেলোয়াড়, এই জানেত্তির সঙ্গে এত অবিচার হয়েছে, সবাই গিয়ে গ্যালারিতে বসে থাকে। ড্রেসিং রুমে টিম ঢোকার আগে সবাই গিয়ে জড়ায় টড়ায় ধরে, হইচই করে, তারপরে পত্রিকায় যার যার পক্ষে কথা বলে, মেসিরে নিয়ে প্রকাশেই করে। রিকুলমের সঙ্গে মেসির ঝামেলা ছিল, সেই রিকুলমে মেসিরে নিয়ে বড় বড় কথা বলে। তেবেজের সঙ্গে মেসির ঝামেলা ছিল, তেবেজ এখনও হয়ে মেসির হয়ে ডক্টরিং করে বেড়ায়। এগুলো কি হয়, খেলোয়াড়দের খুব ইন্সপায়ার্ড করে যে আমাদের লিজেন্ডরা কেউ আমাদের ছেড়ে যায় নাই। এছাড়া আইমার সহ অনেক সাবেক ফুটবলার কোচিংয়ে জড়াইছে, মেইন টিমের সঙ্গেই আছে। মাচেরানো ইয়াং টিমের দায়িত্বে আছে, অলিম্পিক টিমের দায়িত্বে আছে এখন। মানে ওদের সাবেকরা, আর্জেন্টিনার সাবেকরা পুরোপুরি ফুটবলের সাপোর্ট দিচ্ছে।
কেউ কোচ হিসাবে দিচ্ছে, কেউ দর্শক হিসাবে দিচ্ছে, কেউ কমেন্টেটর হিসাবে দিচ্ছে। সার্জিও গয়কোচিয়া পর্যন্ত কমেন্ট্রিতে আছেন এবং কমেন্ট্রিতে বসে রাত দিন আর্জেন্টিনা আর্জেন্টিনা বলেন। মানে সার্জিও গয়কোচিয়ার এই উপস্থিতি এমি মার্টিনেজকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড করে। এই ব্যাপারগুলো ব্রাজিলে একেবারে অনুপস্থিত। রোনালদো কিছুদিন আগে সরাসরি বলছেন আমি ফুটবল দেখি না, আমি টেনিস দেখি, কোপাও দেখতে যাব না। এই ব্যাপারগুলো এই বাচ্চাদের ইন্সপায়ার করে না, এই বাচ্চাগুলো ধরে নেয়। রোনালদিনো একটা প্রচারণায় বলছেন যে এই ব্রাজিল যা খেলে এদের খেলা দেখার কোনো অর্থই হয় না, আমি দেখব না। এগুলা হয়তো ওনারা মজা করে বলেন, কিন্তু এগুলো বাচ্চাদের ডিমোটিভেটেড করে যে আমাদের লিজেন্ডরা আমাদের নিয়ে এই বলতেছে, আমরা আর কী করব। ওরা মাঠে গিয়ে নিজেদের ঢেলে দিতে ওই প্রেরণাটা পায় না। এই লিজেন্ডদের পাশে থাকা উচিত ছিল। এরপরে হচ্ছে আইকনিক খেলোয়াড়ের অভাব। লাতিন আমেরিকার ফুটবলের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওখানে সবসময় একজন পেলে বা ম্যারাডোনা থাকতে হবে। পেলের টিম কিন্তু সুপারস্টার টিম ছিল, পেলের টিমে 11 জনের 11 জনই সুপারস্টার ছিল, কিন্তু তার মধ্যে পেলে আইস অন দ্য কেক। পেলেরে আপনার লাগবে। রোনালদো ফেনোমেননের টিমের সবাই সুপারস্টার, কিন্তু আইস অন দ্য কেক রোনালদোরে লাগবে। আর্জেন্টিনা কখনোই ওরকম সুপারস্টার টিম পায় নাই, তারপরেও মেসি ম্যারাডোনা এগুলো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে নেইমার ইনজুরিতে পড়ে যাওয়ার পরে বা নেইমার খুব দলে অনিয়মিত হওয়ার ফলে রোনালদিনোর পরে ওদের আর কোনো আইকনিক প্লেয়ার ওরা পাচ্ছে না, যাকে কেন্দ্র করে যাকে জেতানোর জন্য। ওই যে বলে ডু ইট ফর মেসি, ডু ইট ফর হোম। ব্রাজিলের সামনে এই কোশ্চেনের কোনো উত্তর নাই যে আমরা কার জন্য খেলবো। কোনো আইডল নাই মাঠে, নেইমার নাই মানে কেউ নাই মাঠে, কোনো লিডারশিপ নাই, কোনো আইকনিক খেলোয়াড় নেই। এটা একটা বড় ক্রাইসিস, লাতিন আমেরিকান ফুটবলের জন্য বড় ক্রাইসিস। শেষ কথা হচ্ছে, শেষ কথা না, শেষের আগের কথা, সমর্থকদের পাশে না থাকা। যেহেতু খেলোয়াড়রা ছুটি ছাটা কাটাতেও দেশে ফেরে না, আর্জেন্টাইনদের আপনি একটা জিনিস দেখবেন যে মেসি স্পেনে বড় হয়েছে, স্পেন গ্রোন খেলোয়াড়, তারপরেও মেসি বছরে একবার অন্তত ছুটি কাটায় আর্জেন্টিনায়। এছাড়া বাকিরা তো ডিমারিয়া টারিয়া, ওদের মূল বাড়ি হচ্ছে ইয়েতে আর্জেন্টিনায়। ডিমারিয়া প্রতিটা ছুটিতেই আর্জেন্টিনায় যায়। এছাড়া রিকলমে অমুক তমুক যত আর্জেন্টাইন ফুটবলার, তেবেস বলেন বা বর্তমান টিমের যারা, এরাও মোটামুটি আর্জেন্টিনা একটা এদের সেটেল ঠিকানা আছে। এরা ছুটি ছাটা হলে ফিরে আসে হচ্ছে আর্জেন্টিনায়। ফলে হোম ক্রাউডের সঙ্গে এদের একটা অ্যাফেকশন তৈরি হয়। এই অ্যাফেকশনটা কি করে, সাপোর্টারদের গ্যালারিতে গলা ফাটাতে বাধ্য করে এবং সাপোর্টারদের ভিতরে ওনারশিপ তৈরি করে। সাপোর্টারদের এই ওনারশিপ ফুটবলের জন্য খুব জরুরি। এর ফলে খেলোয়াড়রাও ইন্সপায়ার্ড হয়। এই জিনিসটা ব্রাজিলে বর্তমানে খুব অভাব। এবং শেষ পয়েন্ট হচ্ছে ফেডারেশনের দুর্নীতি। ফেডারেশনের দুর্নীতি নিয়ে আর কথা বলে লাভ নাই, এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুব স্বাভাবিক ব্যাপার। আর্জেন্টিনাও আছে, ব্রাজিলেও আছে, কিন্তু ব্রাজিলের ব্যাপারটা অসীম আকার ধারণ করছে। ব্রাজিলের লোকাল ফুটবলাররা দাবি করতেছেন যে তাদের যারা সেরা খেলোয়াড় হইতে পারত তাদের কাউরই টপ লিগগুলোতে দলে নেওয়া হয় না, কারণ ফেডারেশন কর্মকর্তারা তাদের মতো করে দল সাজানোর চেষ্টা করেন। এই মোটামুটি 7টা পয়েন্ট আমি পাইলাম, যে পয়েন্টগুলো বলতেছে যে এই হচ্ছে ব্রাজিলের বিপর্যয়ের কারণ। এবার ওই যে শুরুতে যে কথা বলছিলাম যে ব্রাজিলের বিপর্যয় হইলে হোক, আমার আপনার কি? আপনি স্পেনের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, ও জার্মানির সাপোর্টার। ব্রাজিলের বিপর্যয় হলে তো আমাদের ভালো, একটা কম্পিটিটর কমে গেল, বিনা কষ্টে ওয়ার্ল্ড কাপ জেতা যাবে। এরকম না ব্যাপারটা? না, এরকম না ব্যাপারটা। এটা আপনার আমার জন্য একটা বিপজ্জনক ব্যাপার, অ্যাটলিস্ট ফুটবলের জন্য বিপজ্জনক ব্যাপার। আমি বলতে পারি দুটো জায়গা থেকে বিপজ্জনক। এক হচ্ছে লাতিন আমেরিকান যে ফুটবলের আধিপত্য, সেই আধিপত্যটা শেষ হয়ে যাবে। এই আধিপত্যটা টিকে ছিল ব্রাজিলের উপরে ভর করে। আমি শৈল্পিক ফুটবল, যান্ত্রিক ফুটবল ওই ডিভাইডেশনে যাচ্ছি না। আমার কাছে সব ফুটবলই সুন্দর, পাসিং ফুটবলও সুন্দর, পাওয়ার ফুটবলও সুন্দর। কিন্তু মুশকিল হচ্ছে লাতিন আমেরিকান ফুটবল হচ্ছে দারিদ্র্যের প্রতিনিধিত্ব করে। মানে লাতিন আমেরিকা মানে কি, একজন পেলে, ম্যারাডোনা, একজন রোনালদিনো বস্তি থেকে উঠে আসে বিশ্ব জয় করা। এই যে মানে ফুটবল মানে দারিদ্র্যের জয়, এটা হচ্ছে লাতিন আমেরিকা এই পতাকাটা তুলে রাখে। আফ্রিকার পক্ষে সম্ভব ছিল, কিন্তু আফ্রিকান ফুটবলাররা মাইগ্রেট করে ফ্রান্স আর ইতালিতে চলে যায়, ফলে আফ্রিকা নিজস্ব পতাকা উড়াতে পারে না, পারে হচ্ছে লাতিনরা। এখন লাতিন আমেরিকান ফুটবল শেষ হয়ে যাবে যদি ব্রাজিল না থাকে, কারণ ব্রাজিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল সাপ্লায়ার দেশ। সেই দেশটার তরুণ ফুটবলারের যদি উৎসাহ হারায় ফেলে, যদি নতুন কিছু জেতার আগ্রহ না থাকে, তাহলে পরের প্রজন্মগুলো আর উঠে আসবে না, তারা আর ফুটবল খেলতে চাইবে না। তখন সারা পৃথিবীতে লাতিন ফুটবলারদের দাপট কমতে থাকবে।
আস্তে আস্তে এমন একটা সময় আসবে যখন লাতিন ফুট, এখন যেরকম ব্যালেন্স আছে যে বিশ্বকাপ এতটা অর্ধেক যেতে ইউরোপ, অর্ধেক যেতে লাতিন আমেরিকা, এই ব্যালেন্সটা আর থাকবে না। একসময় লাতিন আমেরিকান দলগুলো দেখা যাবে যে টানা 50 বছর ধরে কোনো লাতিন আমেরিকান দল কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিততেছে না। ওই দৃশ্যটা হবে দারিদ্র্যের যে জয়, না খেয়ে থাকা মানুষের যে জয়, এটার জন্য চরম একটা পরাজয়। এই জন্য ব্রাজিলের উত্থানের খুব দরকার। আর গ্লোবাল ফুটবলের কথা যদি বলেন, ইউরোপ লাতিন আমেরিকার এই ক্যাচকাচানি যদি বাদ দিয়ে গ্লোবাল ফুটবলের কথা ভাবেন, এটাও একটা বিপর্যয়। কারণ সারা পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল সাপ্লায়ার হচ্ছে ব্রাজিল, ফুটবলার সাপ্লায়ার। পৃথিবীর ফুটবল চলেই যে অল্প কয়েকটা দেশের ফুটবলার দিয়ে, যেমন ইংলিশ ফুটবলে ইংল্যান্ডের কয়জন লোক আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, এইসব লোক। স্প্যানিশ ফুটবল, ইতালিয়ান ফুটবল সব চলে এদের দিয়ে। তো এই লাতিন আমেরিকা যদি ফুটবল সাপ্লাই বন্ধ করে দেয়, এই পাইপলাইনটা যদি বন্ধ হয়ে যায়, ব্রাজিল সাকসেস না পেলে আলটিমেটলি তাই হবে। আর যদি 20টা বছর এরকম চলতে থাকে তাহলে তাই হবে যে লাতিন আমেরিকা থেকে আর ফুটবলার ইউরোপে যাচ্ছে না। পুরো পৃথিবীর ফুটবল কোলাপস করবে, কোয়ালিটি লেস একটা ফুটবল পৃথিবী জুড়ে চলতে থাকবে, পুরো পৃথিবীর ফুটবল কোলাপস করবে। ফলে পুরো পৃথিবীর ফুটবলের স্বার্থে, লাতিন আমেরিকার স্বার্থে ব্রাজিলের স্বমহিমায় ফেরাটা জরুরি। আমি ব্যক্তিগতভাবে চাই না ব্রাজিল বিশ্বকাপ জিতুক, কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জেতার চেয়েও শক্তিশালী দল তৈরি করুক, চ্যাম্পিয়ন দল তৈরি করুক। হোক না যে আর্জেন্টিনার সঙ্গে গিয়ে ফাইনালে হেরে যাবে, কিন্তু সেই পর্যন্ত তো যেতে হবে, সবাইকে জানতে হবে যে দে আর চ্যাম্পিয়ন্স। সেটার উপায় কি ভাই? আমি তো ফুটবল বিশেষজ্ঞ না, ফলে আমি উপায় বলতে পারবো না। তবে যা দেখলাম সবাই বলছেন যে এর জন্য ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা হচ্ছে ফেডারেশনকে সাবেক গ্রেটদের সঙ্গে বসা দরকার। কাফু, কার্লোস, রোনালদো, এরকম যারা আছেন তাদেরকে নিয়ে বসা দরকার, তাদের কাছ থেকে একটা প্ল্যান নেওয়া দরকার, এবং তাদেরকে কোনো না কোনো ভূমিকায়, একেবারে কিছু না হোক আপনার মেন্টর হিসাবে হলেও ন্যাশনাল ফুটবলের সঙ্গে ইনভলভ করতে হবে, যাতে কাফু বলতে পারেন এই ছেলেটাকে, যে ছেলে বলল যে ছুটি কাটাইতে না গিয়ে খেলতে আসছি, তাকে যেন বলতে পারেন যে তোমার বুকে যে 5 স্টারওয়ালা জার্সি পরা, ওটা শুধু চ্যাম্পিয়নরা পরে, ওটা ছুটি কাটানোর বিকল্প না, ওইটাই হচ্ছে তোমার মূল দায়িত্ব। এই কথাটা যাতে বলতে পারেন যে আই এম এ চ্যাম্পিয়ন, তোমাকেও চ্যাম্পিয়ন হতে হবে, হলুদ জার্সি শুধু চ্যাম্পিয়নরাই পরে। এই কথাটা বলতে পারতে গেলে সাবেকদের কোনো না কোনোভাবে ন্যাশনাল ফুটবলে আনতে হবে। তো সেটা তারা করবেন কিনা জানি না, না করলে কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে ফুটবলের জন্য। আশা করি সেরকম কিছু হবে না। তো যতদূর বুঝি বললাম, এখন সঠিক বললাম কিনা জানি না, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। সবাইকে শুভেচ্ছা।